ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মালায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে। আমার কথায় কি অন্যভাবে নেবেন না, আমি বারবার বলি এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে, এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে। শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি 4 বছর জেল খাটছি, আমি রিমান্ড খেটেছি, আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার নামে 200 মামলা ছিল, আমাকে গুম করা হয়েছিল, সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল, এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায়, এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না। শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামীর মন্ত্রী হইতে হবে জরুরি না। আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ, আমরা কাজ করবো, আমরা চাঁদা নিতে দেবো না, শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহুফলে থাকতে দেবো না। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90-র দশকে, তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দেশ বেচার রাজনীতি করে, তারা মিলে করেছে। নেতা হলে চুরি করতে হবে, আমার মনে হয় জামাতেরা বিশ্বাস করে না। আমি নিজামী সাহেবকে দেখছি, নিজের খাবারটা বাসা থেকে নিয়ে দিতেন। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করতে পারি 5 বছরের মধ্যে চেহারা পাল্টে যাবে। নামাজ না পড়লে তো দণ্ড দেওয়ার অধিকার জামাতকে দেয় না কেউ। ইসলাম এটাই হবে। হিজাবে না পড়ার জন্য দণ্ড নাই, পড়লে আল্লাহ খুশি হবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে না চান, পড়বেন না। ইসলামে হাত কাটতে বলে না, হাত কাটতে বলে। আমার তো যেমন ওই চুরি করলে হাত কাটা উচিত, একজনকে কাটলেই হয়, সালমান এফ রহমান, পুরো দেশবাসী খুশি হবে, বাকি আর হাত কাটতে হবে না। গরিব স্বয়ংসম্পন্ন না হলে ওই রাজপথে ডাক দিলে কেউ আসবে না, শরৎ উদ্যানে কোনো লোক যাবে না। শরৎ উদ্যানে লোক কিনে নেওয়ার জন্য, ভাড়া নেওয়ার জন্যই গরিবকে রাখা হয়েছে। একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম, জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে, চতুর্দিকে সমালোচনার ঝড়। হায় হায়, কি বলল জামাতের আমির সাহেব, এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না। যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না, আমার দরকার নাই মহিলা কর্মজীবী, মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই, কারণ মালিক টাকা খাবে কেন। আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো, রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে। ভাই একদিনে সব কথা বলা যায় না, বিবেচনা না করে, চিন্তা না করে এই কথা বলি নাই। আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায়, যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, এটা কি বৈষম্য না? আমরা করব 8 ঘন্টা, তারা করবে 5 ঘন্টা। আমি বললাম অবশ্যই বৈষম্য, আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। পুরুষরা বাম দিকে বসেছে, মহিলারা ডান দিকে বসেছে। পুরুষদেরকে বললাম, বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন, পুরুষদেরকে বললাম যে আগামী 1 বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এমন 2-1 জন পুরুষ থাকলে হাত তুলেন। কেউ তো আর হাত তুলে না, সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয়, বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি। আমি বললাম এটা পারবেন না? কয় না না, এটা পারবো কীভাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিতে পারলেন না, আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন 2 বছর, যারা তারা একটু হাত তুলেন, নিজের বুকের দুধ। এখন দেখি আবার কেউ হাত তুলে না। আমি বললাম এটাকে বৈষম্য না? একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটাকে বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। এখন বলবেন যে শিল্প মালিক বাঁচবে কেমনে, সরকারের কাজ হবে কেমনে? অবশ্যই হবে। যে জাতি তার মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন। চুররা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুণ্ঠন করে যেই টাকা নিয়ে যায়, সেই টাকা যদি ফেরত আসে, সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায়, মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। আমি দানাশিতে ভোট দেবো না, নৌকায় ওয়ার দেবো না। কেন দিবেন না? আমি দেবো না। কেন দিবেন না? দেবো না, যার শাসন নাই, কোনো আচার নাই, কোনো বিচার নাই, কোনো বিবেক নাই, কোনো আদালত নাই। জামাত ইসলাম পাশ করলে কি করবে আপনাকে? আমারে করবে, আমি একটু পর্দায় যদি আল্লাহ রাহে, আল্লাহ যদি ইমান সবার জন্য যদি আনে, আমি এইটাই সবচেয়ে ভালো। বিএনপি
এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটের উপর যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ আপনারা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। তো দর্শক, আপনারা সকলেই ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। গ্রামে একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আর একটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি। বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে, এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট, গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয়ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে? শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে? বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে, নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে? এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও। তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি? তাহলে তিনি সংস্কার চান না? কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে, এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের চুরি চামালি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে। জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে। জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোন নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হা ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক, এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা, এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না, কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলিয়ে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে, এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপও আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক, জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে। তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে ৮ নাম্বার ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। আপনারা মহিলা কি রাজনীতি আপনার নাম কন নাম পরিচয় দেন। শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই টে হইসা লই এই মহিলা বেয়াদব মহিলা আপনারা আড়ি আড়ি ইগিন করো। এই পর্দা ইগিন শিখেছে, এই পর্দা এগুলো শিখেছে, এই পর্দা কি এগুলো আছে? পর্দা কি পড়তান ভাই ভাই গির পড়তান পর্দা এটা ভাই ভাই গির পড়তান কি করে শিখছে? বাড়ির মধ্যে দেখবেন স্বামীর হরাতেন, আপনি স্বামীর খেদমত করেন, আপনাকে ইন জায়গা শিখেছি। আর একদিন যে তো অবস্থা খারাপ করিয়ে মহিলা এত খারাপ। আমার কোন হিসাবে আছেন ভাই ভাই গির ভিতরে কি আছে?
বাগির ভিতরে কি আছে শুনেন আমার কাছে দিয়ে অবসর করেন এটা ইসলাম টাইম করেন এগুলো ইসলাম টাইম আমরা বলি একটা দিন বাইটুন বাড়ি আপনারা মানুষকে বিয়ে করতে পারেন আপনারা কি জানাতে টিকিট দেয় জানার মানে বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এমনকি আমাদের যে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না, জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না, জামাত কেন নারীদের সহ্য করতে পারে না, তার প্রমাণ তো তোমরা দেখছো। বিশেষ করে কাজী জেসিন বসে আছে, নিকোল, এদের চোখের ভিতরে এগুলো যাচ্ছে না যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি? নারীদের কোনো নিরাপত্তা আছে? ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার, সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে। নারীদেরকে ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছে না। এমনকি ওই সন্ত্রাসী যে মোশাররফ সন্ত্রাসী, সে কি বলছে যে মেয়েরা তোরা মহিলা তোরা স্বামীদের সেবা করবি। বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন? তার মানে এরা উপর বলে যে আমরা নারীবাদী। তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা, তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে, পুরুষের দাসী হিসেবে দেখতে চায়। তা না হলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন? তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো। তোর কিসের দাওয়াতি কাজ? তোর কিসের কোরআন হাদিস পড়া? বিএনপি তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35টা স্পটে দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান, প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে, সবগুলোর প্রমাণ দিতে পারবো, ভিডিও ফুটেজ সহ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর বরাবরের মতোই আমার কমেন্ট অপশন খোলা রয়েছে, সেখানে আপনাদের মূল্যবান মতামতটিও দিয়ে যাবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হই এবং আপনাদের জন্য ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ নিয়ে সচরাচর উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।